বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। মিস্টার জাহাঙ্গীর হোসেন, অভিনন্দন আপনাকে। সংসদ নির্বাচন, আপনার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া, নতুন সরকারের কয়েকদিন ইতিমধ্যেই পেরিয়ে গেল, অনুভূতি কেমন এবং কেমন মনে হচ্ছে এই যাত্রা? আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করছি এবং ঢাকা 18 আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন তাদের কল্যাণে কাজ করার জন্য। আর আসলে এই যাত্রা প্রথম নির্বাচিত হওয়ার পূর্বে বুঝিনি, নির্বাচিত হওয়ার পরে বুঝতেছি যে আসলে ভয়ঙ্কর একটা যাত্রায় আমি এসেছি। সেটা হলো যে প্রথম হিসাবে মনে করেছি যে হ্যাঁ, নির্বাচিত হলে অনেক কি বলে যে নিজেকে অনেক উৎফুল্ল মনে করব, সেটা আমি এখনও করতেছি, কিন্তু দায়িত্ববোধ থেকে এখন খুব ভয় পাচ্ছি যে অ্যাকচুয়ালি জনগণ যে আশা ভরসা নিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই জনগণের কাছে আমার যে দায়বদ্ধতা আছে সেই জায়গাটা এখন খুব ভয়ঙ্কর ব্যাপার। যেমন এখানে ধরেন, আমার এখানে অনেক ধরনের সমস্যা আছে। বিগত 17 বছর এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আমাদের এখানে 14টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড ছিল সিটি কর্পোরেশনে, বাকিগুলো ছিল ইউনিয়ন পরিষদে। সেই ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলো আপনার 2018 সনে হয়েছে, বাট ওখানে সিটি কর্পোরেশনের উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। কাজে এই যে একটা ভঙ্গুর অবস্থা, সেই জায়গা থেকে মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কাজ করা আমার জন্য খুবই কষ্টকর হবে। তবে আমি ইনশাল্লাহ হাল ছাড়বো না, আমি চেষ্টা করে যাচ্ছি। যেমন ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। আমি যখন নির্বাচনের পূর্বে এলাকায় গিয়েছি, মানুষ বলেছে, মেয়েরা বিশেষ করে মহিলারা, বাবারে আমরা গ্যাসের বিল দিচ্ছি কিন্তু আমরা গ্যাসের প্রভাব পাচ্ছি না, আমরা রান্না করতে পারতেছি না। যারা চাকরি করে, ওখানে গার্মেন্টসের অনেক লোকজন আছে, তারা চাকরি করে, তারা ঠিকমতো গার্মেন্টসের টিফিন নিয়ে যেতে পারে না। তো সেই জায়গা থেকে আমার দায়বদ্ধতা অনেক বেশি। এবং আমি সবচেয়ে হ্যাপি যে আমাদের মাননীয় বিএনপি চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তিনি কিন্তু সেখানে একটা অ্যাড্রেস করেছেন যে আমরা যাতে এই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস এটা আমরা প্রবাহমান রাখি। তো এটা আমার জন্য অনেক কাজ হয়েছে। এবং আমি মনে করি যখনই ডিপার্টমেন্টে কথা বলেছি, আজকেও আমি কথা বলেছি, ওয়াসায় কথা বলেছি, তিতাসে কথা বলেছি, তারা বলেছে যে স্যার আমরা দেখতেছি, আমরা করব। তো ওই দায়বদ্ধতার জায়গাটাকে আমি খুব ভয় পাচ্ছি এবং আমি আস্থার জায়গাটাকে ধরে রাখতে চাই। এই দীর্ঘ 40 বছর রাজনীতিতে এখন এসে নির্বাচিত হয়েছি, যদি নির্বাচিত মানুষজনগুলো ওনারা আমাকে অনেক ভালোবাসে। ঢাকা 18 আসনের জনগণ, ভোটাররা, সাধারণ মানুষ আমাকে অনেক ভালোবাসে, দলকে অনেক ভালোবাসে। সেই ভালোবাসার থেকে আমি ভয়টা আমার বেশি। আমি মনে করি যদি মানুষের প্রত্যাশা এটা তো ব্যক্তিগত গেল, বা সরকারও একটা মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যাত্রা শুরু করেছে, কয়েকটা দিন গেল। তো এই প্রথম দিককার দিনগুলো কেমন মনে হচ্ছে? সরকার কতটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে? আমি আশা করি সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে, কারণ আমি মনে করি একজন দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কাজেই সেই দেশপ্রেমিক মানুষ দীর্ঘদিন তিনি যেভাবে দেশকে নিয়ে চিন্তা করছেন, দেশের মানুষের কল্যাণে কাজ করে চিন্তা করছেন, সুদূর প্রবাসে থেকে 17 বছর তিনি দেশের কল্যাণে কিভাবে কাজ করা যায় তিনি নিজেকে প্রস্তুত করেছেন। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নিজেকে প্রস্তুত করেছেন, নিজেকে প্রস্তুত রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এবং প্রধানমন্ত্রী হয়ে মানুষকে কিভাবে সার্ভিসটা দিবেন, মানুষের কীভাবে সেবাটা দিবেন, সেই জায়গা থেকে পাশাপাশি ওনার একটা পূর্ব অভিজ্ঞতা আছে। সেটা হলো উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। দুজনই বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। কাজেই ওনারও দায়বদ্ধতা দেশের মানুষের প্রতি অনেক বেশি। আমি মনে করি উনি যেই বর্তমান যে অবস্থানে থেকে যেভাবে দেশের মানুষের কল্যাণের জন্য চিন্তা করে, আমাদের মন্ত্রিপরিষদ এবং আমরা যারা সাংসদ আছি আমাদের নিয়ে যেভাবে কাজ করছেন, আমাদের যে পরামর্শ দিচ্ছেন, সেই জায়গা থেকে আমি মনে করি উনি অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন এবং ভালো করবেন। কারণ আমাদের নির্বাচনে আমাদেরকে যখন মনোনয়ন দিয়েছেন, তখনই থেকে তিনি আমাদেরকে ডেকেছিলেন, 100 করে আমাদের প্রার্থীদের ডেকেছেন। তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছিলেন যে নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে যে বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী আমরা যাতে নির্বাচনটা পরিচালনা করি, যেখানে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা পিছিয়ে ছিল, তো সেই ক্ষেত্রে আমরা যদি সহযোগিতা না করি তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়াটাই দুষ্কর ছিল। এখান থেকে আমি মনে করি যে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব আজকের দেশের প্রধানমন্ত্রী, উনি সফল হবেন এবং আমাদেরকে সেই সফলতার বিকল্প কোনো কিছু নেই, আমাদের সেইভাবে কাজ করতে হবে। এটা বড় একটি রাষ্ট্র, বড় একটি দেশ, এখানে বড় একটি সরকার, সেই সরকারে মানুষের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে বা হয়তো আগামীতে হবে, এটাও স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিক ধারাটা আমরা স্বাভাবিক ধারাটাকে আমরা চিন্তা করে
আমরা আমাদের মতো কাজ করে যাব। কেউ একটু বেশি কাজ করবে, কেউ একটু কম কাজ করবে, কিন্তু এভারেজ ইনশাল্লাহ আমি মনে করি সরকার ভালো করবে, তারেক রহমান বিজয়ী হবে, এটাই আমি থ্যাংক মনে ইউ। করি। শাইমা আজিজ, আগামী 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ কার্যক্রম শুরু করেছেন। সো সংসদের কাছে প্রত্যাশা আর সরকারের যাত্রা, প্রধানমন্ত্রীর এই নতুন যাত্রা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ। এখানে তো সংসদ তো বহুরূপী সংসদ আমার কাছে মনে হচ্ছে, কারণ এখানে জামাত, এনসিপি অর্থাৎ 11 দল বিরোধী দলে থাকবে। সুতরাং ওনারা তো অনেক কিছু বয়ান শোনাবে। এখন ওনারা সরকারি দল, ওনারা তো বয়ান শুনে অভ্যস্ত। এখন মূল বিষয়টা হচ্ছে গণভোট এবং সংস্কার পরিষদ, এই দুটো নিয়ে হাইকোর্টে রিটও আছে। ধরেন এক বিএনপি আপনার সংসদ সদস্য হিসেবে ওত নিয়েছে, আর আপনার 11 দল কিন্তু গণপরিষদ এবং সংসদ সদস্য দুটোইতেই ওত নিয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে দুইটা সনদ 11 দল থেকে বলা হচ্ছে গণভোট যে মানে না, সে তো আপনার অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই মানে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরেন বিএনপি তো আপনার জাতীয় সনদ যেটা জুলাই জাতীয় সনদ যেটা বলা করা হয়েছিল, সেখানে কিন্তু জুলাই সনদটা আমার কাছে আনেননি, এখন আছে লেখা যে যেসব ইস্যুগুলোতে অর্থাৎ গঠনতন্ত্রের সাথে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। শুধু বিএনপি না, আরও দলও দিয়েছে। তো সেখানে কিন্তু প্রত্যেকটাতে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, সেখানে লেখা আছে যে ধরেন যে অমুক দল এটাকে সমর্থন করেছে, অমুক দল এটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারপরে নোট দিয়েছে যে এই দলগুলি যদি কেউ আপনার নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তারা এটা করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে ইশতেহারে যে বিএনপি যে ইশতেহার দিছে, তারেক রহমান সাহেব যে ইশতেহার দিল, সেই ইশতেহারে তাদের নোট অফ ডিসেন্ট যে জায়গায় দিয়েছে, সেসব জায়গা কিন্তু ইশতেহারে উল্লেখ আছে। সুতরাং তারা এটা স্বাভাবিক যে এরপরে আপনি দেখেন সালাউদ্দিন সাহেব বলছে যে আমরা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করব, মানে বাস্তবায়ন করব। তো ঠিকই তো আছে, নোট অফ ডিসেন্ট জুলাই জাতীয় সনদ যা লেখা আছে, যেটাতে স্বাক্ষর করেছিল সব দল, সেটা তো তারা বিএনপি তার বাইরে যাচ্ছে না। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে একটা রিট হয়েছে হাইকোর্টে, তো এখন জুলাই সনদ যেটা জাতীয় সনদ, এটা অবৈধ এই হিসাবে রিট করেছে। এবং দুইটা যে ওত নিয়েছে, এই দুটা ওত নেওয়ার সাথে সাথে তাদের সংসদ সদস্য পদ চলে গেছে, এই দুটা আর্গুমেন্ট নিয়ে রিট করেছে। এখন ধরেন হাইকোর্ট কিন্তু মানে বিষয়বস্তু আছে, হাইকোর্ট কিন্তু বাতিল করে দিতে পারে, গণভোট বাতিল করে দিতে পারে। কারণ গণভোটটা টোটাল যদি ব্যবস্থাপনা দেখেন, গণভোটটা কিন্তু আমি বরাবরই আপনার এখানেও বলেছি, গণভোটটা পুরোপুরি অবৈধ। আদেশের মাধ্যমে 84টা সংস্কার প্রস্তাব ছিল, আস্তে আস্তে আনতে আনতে 4 দফায় নিয়ে আসছে, এবং সেটা প্রেসিডেন্টের আদেশ বলে সেটাকে আপনার জারি করা হয়েছে। সেখানে আপনার এইটা রাষ্ট্রপতি তো কোনো আদেশ জারি করতে পারে না সংবিধান থাকতে। এই সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি তাদের ওত নিয়েছে। তার মানে এটা সাংবিধানিক সরকার, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আদেশ প্রজ্ঞাপন এই রাষ্ট্রপতি জারি করতে পারে না। কিন্তু সেটা জারি করে আপনার এই জাতীয় জুলাই সনদ গণভোটে দিয়ে দিছে, হ্যাঁ না ভোট। সেটার আর্গুমেন্টে নাই গেলাম। আপনি দেখেন ভোটের এমপি সংসদ নির্বাচনের যে ভোট, তার চাইতে বেশ কয়েক পার্সেন্ট বেশি হচ্ছে হ্যাঁ না ভোট। তো এই ভোটটা আসলো কোথায়? একটা লোক কি যা এমপি সাহেবকে ভোট দিছে আর একটা ভোট দেয় না, এটা হয়? তারপরে দুটো যোগ ফলে তো মেলে না, হ্যাঁ না ভোটে তো মেলে না। হ্যাঁ না ভোটেও আবার অনেক কারচুপি আছে। আপনি হ্যাঁ লেখার সাথে নিচে বিরাট করে ডান পাশে টিক দেওয়া আছে, আবার না ভোট লেখে বিরাট করে ক্রস মারা আছে। তা আমি তো ভোট দিতে গিয়ে, এই যে এখনও দাগ আছে, ভোট দিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাকে ব্যালট দিল যে আমি হ্যাঁ বা না কোথায় দেব,
হ্যাঁ, কয় এইভাবেই আছে, আপনি যেটা সুবিধা মনে করেন দেন। তো আমারটা কি বাতিল হয়েছে না আছে আমি তো জানি না। অর্থাৎ এখানে মানুষ মনস্তাত্ত্বিকভাবে টোটাল মেশিনারিজকে কিন্তু হাঁ ভোটের পক্ষে লাগাই দিয়েছে, মানে ম্যানিপুলেট করা হচ্ছে। ম্যানিপুলেট করা হয়েছে, রীতিমতো ম্যানিপুলেট করা হয়েছে। তো এই জন্যে এখন আপনার কিন্তু গণভোট কিন্তু হানা ভোট, গণভোট যেটা জুলাই সনদ, এটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এখন বাতিল হওয়ার সাথে সাথে কিন্তু তারা আবার বলতেছে যে জুলাই সনদ যেহেতু সনদের যেহেতু ওত নেয় নাই, তাহলে এরা এই সরকার অবৈধ। কারণ জুলাই সনদে আছে 60 জনে কোরাম হবে। কি আজব কাণ্ড, 60 জনে কোরাম হয়। সংসদের কোরাম হয় 2/3 আর এটার কোরাম হয় আপনার 60%। তো এখন 11 দলের তো সিট আছে, তো 60, তারা আলাদা ডেকে করবো যে আমাদের কোরাম হয়েছে, সুতরাং বিএনপির এই সরকার অবৈধ বলে দিল, বা বিএনপি সংসদে গেল এরা আসলো না, বা হাইকোর্ট বলে দিল এই দুইটা সনদ দিচ্ছে এটা অবৈধ। তখন দেশটা যাবে কোথায়? এটা হলো আমার প্রশ্ন। এবং আমার কাছে আপনার সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ আছে, এইটা কিন্তু হাইকোর্ট যদি নিরপেক্ষভাবে জাজমেন্ট দেয়, তাহলে দুইটা ওত যারা নিয়েছে তাদেরটা কিন্তু বাতিল হয়ে যাবে, তাদেরটা থাকবে না। তখন কি দাঁড়াবে? তাহলে ধরেন সব দলই তো অভ্যুত্থানের শক্তি, এখন সবগুলো তো মিলেমিশেই সরকার মুখে তো বলতেছে, কেউ তো কাউকে ছাড় দিচ্ছে বলে মনে হয় না। স্নায়ু যুদ্ধ চলতেছে আমার কাছে মনে হয়, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, তার জায়গার থেকে সরতেছে না। কিন্তু এমনি কিন্তু এবারে ইলেকশনে খেয়াল করে দেখেন, একটি দলের অমক, একটি দলের তমক, নাম ধরে কোনো সমালোচনা, কিন্তু কোনোটাই বাদ রাখেনি, কোনোটাই বাদ রাখেনি। এখন আমি এক নেতার সাথে দেখা হইলো, সে আমার সাথে হ্যান্ডশেক করলো না, সে আমাকে চেনে, আগে দেখা হয়েছে কত, এমনটা আমার সাথে দেখা গেল। তা আমার কি যায়? আমি তো প্রফেশনাল, আমি তো কিছু চাইতে যাবো না কারো কাছে, চাইও নাই, এখন তো বয়স হয়েছে, কারো কাছে কিছু চাইনি, চাইতেও যাবো না। আচ্ছা এগুলি কি তাহলে? মানে কতটা মনের ভিতরে কতটা জিজ্ঞাসা আছে দেখেন, খেয়াল করে রাখেন। আমি টক শোতে হয়তো তার পছন্দ লাগে না কথা বলি, এই জন্য আমার সাথে হ্যান্ডশেক করলো না, এটাই আর কি। ধীরে ধীরে পরিবর্তন হবে নিশ্চয়ই। মিস্টার হোসেন, আপনি শুনছিলেন এবং আপনি বলছিলেন যে বিএনপি চেয়ারম্যান আপনাদের সঙ্গে, প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলেন এবং ইলেকশনের পরে সংসদীয় দলের সভায় আপনাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তো তিনি কি বার্তা দিলেন আপনাদেরকে ওই সংসদীয় দলের সভায়? তার বার্তা ছিল এরকম যে আমাদের প্রথম কথা হলো আমাদের সততার সাথে কাজ করতে হবে, যে দীর্ঘদিন মানুষ এই 17 বছর মানুষ যা দেখেছে তা যা তার পুনরাবৃত্তি না হয়, এটা হলো তার মূল বার্তা। পাশাপাশি আমাদের প্রথম দিনই সে একটি প্রস্তাবনা দিয়েছেন, সেটা আপনারা দেখেছেন। তারপর আমি একটু বলি যে আমি এখন দুটো প্রস্তাব দেব, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা বলবেন। তিনি প্রথমে বললেন যে আমরা যে সংসদ নির্বাচিত হয়েছি, আমরা কোনোভাবে সরকার থেকে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, আর আমরা সরকার থেকে যে জমি নেই বাড়ির জন্য সেই জমিটা নিব না। আমরা এক বাক্যে সবাই ঐক্যমত পোষণ করেছি, আমরা বলেছি হ্যাঁ আমরা সেটা করব না। তো এই যে একটা উদারতা, বা আমাদেরকে উনি প্রথমে একটা বার্তা দিয়ে দিয়েছেন যে আমরা যে অবস্থায় থেকে আন্দোলন সংগ্রাম করে আজকের পর্যায়ে এসেছি, মানুষ আমাদেরকে সহযোগিতা করছে, জনগণ আমাদের সহযোগিতা করছে। আমাদের যতটুকু চেষ্টা থাকবে সেটা জনগণের কল্যাণের চেষ্টাটা থাকে, নিজের কল্যাণের নয়। এটা হলো মূল বার্তাটা, আমি যেটা বুঝেছি, যদি আমি ভুল না করি, যে আমরা দীর্ঘদিন রাজনীতি করি, আমরা অনেক কষ্ট করেছি। আমি ধরেন দীর্ঘদিন জেল, 2.5 বছর জেল খেটেছি, 329টা মামলা। তো আমরা যাতে সেদিকে চিন্তা না করি, যে ভবিষ্যতের দিকে চিন্তা করি, যে না মানুষকে আমরা স্বস্তিতে রাখবো, মানুষ পরবর্তীতে হয়তো আমাদেরকে আবার যদি মনে করে যে নির্বাচিত করব, কিন্তু আমরা নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য যে মানুষের উপর খড়গটা না বসিয়ে দিই, মানুষের যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যেটা হয়েছে অতীতে, সেটা যাতে বাংলাদেশের মানুষ কখনো দেখতে না পায়। এবং একটি সরকারের বিরুদ্ধে জনগণকে যাতে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আবার মাঠে নামতে না হয়, তাদেরকে হটানোর জন্য। এবং ধারাবাহিকভাবে যে নির্বাচনগুলো হয়, ধারাবাহিকভাবে যে সরকার আসে, সেই রকম একটি সরকার আমরা পরিচালিত করবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে, এরকম একটা বার্তা উনি দিয়েছে। এবং আমি যেটা বললাম যে দেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না, এটা ঠিক, কিন্তু ভালো না হলে আমরা চেষ্টা করবো দেশের অর্থনীতিটাকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং মানুষকে যাতে স্বস্তির জায়গাটা নিয়ে আসার জন্য। এটা ছিল ওনার মূল বার্তা। তাই স্বাভাবিক কারণে আমরা মাঠ পর্যায়ে সেভাবে কাজ করে যাচ্ছি, আমরা সাংসদরা সেভাবে কাজ করে, এবং উনি আমাদেরকে, প্রধানমন্ত্রী আমাদেরকে যে বার্তা দিয়েছেন, আমরা মাঠ পর্যায়ে সেই বার্তাটা দিচ্ছি। এখানে আপনি ধরেন অনেক নেতাকর্মী অনেক ক্ষোভ আছে, অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, এটা সত্যি কথা। কারণ দীর্ঘদিন তারা যে অন্যায় অত্যাচারের শিকার হয়েছে,
যখন সেই অন্যার জায়গা থেকে বেরিয়ে এসে আপনি যখন একটু পাওয়ারফুল হবেন, আপনি কিন্তু সেই মনোবাসনাটা আসবে যে আমাকে যে অত্যাচারিত করেছে, আমাকে যে নির্যাতন নিপীড়ন করেছে, আমরা সেটা রিভেঞ্জ নিব। আমরা সেই জায়গাটা কোনোভাবে যেতে চাচ্ছি না, আমরা সেই জায়গায় কোনো জায়গায় যাব না। আমরা সেইভাবেই নেতাকর্মীদেরকে বলছি এবং কাজ করে যাচ্ছি। তো আমি আশা করি যে মানুষ যে হোপ নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে সেটা আমরা বিশ্বস্ততার সাথে সেটা আমরা পূরণ করতে পারবো, মানুষের আস্থার জায়গায় আমরা থাকতে পারবো। এমনি এমনি সরকার বেশ কিছু অগ্রাধিকার কাজের নির্ধারণ করেছে। তো এই অগ্রাধিকারগুলোর ক্ষেত্রে আপনাদের সেগুলোকে ইমপ্লিমেন্ট করবার জন্য কোনো দিক নির্দেশনা দেওয়া আছে? আমাদের এখন ওইভাবে অফিসিয়ালি কোনো দিক নির্দেশনা দেয় নাই, কিন্তু আমরা ওনাদের দিক নির্দেশনা পেয়ে গেছি। সেই অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো আছে সেগুলো আমাদের করার জন্য বলেছে, আমরা সেভাবে। এবং অনেস্টলি আমি বলি যে আমি যখন 6 তারিখে জেল থেকে বেরিয়েছি তারপর থেকে কিন্তু আমি এই কাজগুলো নিয়ে আমি সক্রিয় ছিলাম। ধরুন লোকালি মাদকের ব্যাপারে সক্রিয় ছিলাম, যানজটের ব্যাপারে সক্রিয় ছিলাম। এই যে সেবামূলক যে কর্মকাণ্ডগুলো ছিল আমাদের, যেহেতু আমরা মানুষের একটা ধারণা, যেহেতু দল হিসাবে বড় দল, আমাদের কাছে মানুষ এসে তাদের কমপ্লেনের কথা বলেছে, আমরা চেষ্টা করেছিলাম তখন থেকে সেই কমপ্লেনগুলো নিয়ে কাজ করার জন্য। তো যার কারণে ওই জিনিসগুলো কিন্তু অগ্রাধিকার পেয়েছে বা ওই জিনিসগুলো অগ্রাধিকার পাচ্ছে জনগণের কাছে এবং আমাদের কাছে। তো আমরা স্বাভাবিকভাবে ওইগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। তা হয়তো এখন রোজার সময় বা সংসদ এখনও পার্লামেন্ট বসেনি, পার্লামেন্ট বসার পরে আমরা হয়তো সেই কাজগুলো নিয়ে আরও ভালোভাবে ব্যাপকভাবে আমরা সেটা কার্যক্রম পরিচালনা করতে পারবো। এবং সরকারের যে ডিরেক্টলি যে নির্দেশনাটা থাকবে সেই নির্দেশনাটা আমাদের দেওয়া হলে আমরা তখন এটা নিয়ে এগিয়ে যাবো আর কি, আশা করি। মিস্টার মেহদিস, এমনি আপনার কাছে সরকার কেমন মনে হলো এবং প্রধানমন্ত্রী নিজে কিছু কৃচ্ছ্রতাধর্মী পদক্ষেপ নিয়েছেন? একটা তো উনি সংসদ সদস্যদের অনেকেরই প্রত্যাশা থাকে যে গাড়ি প্লট, তো সেগুলো তো মানুষের জীবনে এটা অনেক বড় কিছু। পুরো টিমকেই নিবৃত্ত করেছেন, একদম প্রথম দিনই অঙ্গীকার করিয়ে নিয়েছেন। নিজে কিছু উদাহরণ তৈরি করবার চেষ্টা করছেন এবং সব মিলিয়ে মন্ত্রিসভা নিয়েও এখন নানা রকমের আলোচনা হচ্ছে। সব মিলিয়ে যদি আপনার কাছে এবং কিছু কাজেরও 3টে অগ্রাধিকার নির্ধারণ করেছেন। আমার ব্যক্তিগত বলি, আমার এক আত্মীয়ার বিয়ে হচ্ছে গ্রামে, আমি গ্রামে গেছিলাম। যাওয়ার পরে দেখি যে বয়সী মেয়েরা আমাকে ধরে অসুস্থ কাদা পড়ে যায়, 500 টাকা দিলেই ধারা যায়। অর্থাৎ প্রত্যেকটা লোকের আকাঙ্ক্ষা এরকম। এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি 17 বছর বিলেতে ছিলেন। আমি তাকে বলি বিলেতি বাংলাদেশি। অর্থাৎ 17 বছর একটি লোক, যে জায়গায় গণতন্ত্র আমরা যেটা ফলো করি, ওয়েস্টমিনিস্টার সিস্টেম, ব্রিক্সের সময় একটু আপস অ্যান্ড ডাউন গেছে, কিন্তু সেখানে আইনের শাসন, সুশাসন। আমার ফ্যামিলি 10 দিন ধরে এই ব্রিটেনে ছিল, আমার তো মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। উনি তো বাংলাদেশের শুধু টেলিফোন জুমে কথা বলে উনি রিসার্চ করে টরে অনেক তথ্য তার কাছে আছে, কিন্তু আমি তো দেখি চেঞ্জ হয়ে গেছি। উনি 17 বছর পরে, এরপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। তো রক্ত মাংস এদেশে কিন্তু উদাহরণ সেট করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তার তো আইকন দরকার নাই। তিনি 17 বছর বিলেতে ছিল, তার প্রতি প্রত্যাশা কিন্তু মানুষের অনেক, যে আমাদের তো এটি শেষ আকাঙ্ক্ষা, শেষ লিডার আমাদের, এরপরে তো আর লিডার নাই। কিন্তু ইতিমধ্যে যেমন বাবুল ভাই বলল, উনি তো একা এই দেশের যে আপনার এই যে 18 কোটি বলি আমরা, কিন্তু আসলে তো 20 কোটি লোক হয়ে গেছে। 20 কোটির লোকের মনোযোগের এমন পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে এই সরকার তো তছনছ করে দিয়ে গেছে। আরও ফ্যাসিস্ট 3 বছর তো আরও ধ্বংস করে দিয়ে গেছে, 111 তো আছেই। তো এখন উনি একা চাইলে তো হবে না, এমপি সাহেব, মন্ত্রী সাহেব বানাচ্ছে, তাদের না এই বৈঠক মন্ত্রিসভা, উপদেষ্টা না 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 না, ওনাদের তো সেন্স কাজ করতে হবে। ধরেন আমি বলি, শেখ রবিউল আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি টকশো বহু করছি না, তিনি বলে দিল সমঝোতাতে চাঁদা নিলে সেটা চাঁদা না। হ্যাঁ, তাহলে এইটার সাথে সাথে রিয়াকশানটা হয়েছে। সাথে সাথে আমি বলছি, আমি বনশ্রী এ ব্লকে থাকি, ওখানে ছাত্র দল, যুব দলের ছেলেরা দোকান ব্যবসা করে, দোকান। হ্যাঁ, আগে তারা বঞ্চিত ছিল, চাঁদা নেই। আমাকে সবাই চেনে, আমি গেছি, ভাই চাঁদাবাজি দিন নিয়েন না, না করি না, আমরা কাউকে করতে দিই না, জিজ্ঞেস করেন কেউ করে না। এই কথা বলার পরে আমাকে জিজ্ঞেস করে, তাহলে তো সমঝোতা করে খাইলে এটা ধরবে কেন, আমরা বঞ্চিত হবো কেন বলেন, এক কথা। তারপরে আমার বক্তব্য হলো, তাকে 5টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আমি চাঁদাবাজি যদি অ্যাকশনটা কিন্তু মানুষ দেখতে চায়, তিনি 5টা মন্ত্রণালয় আছে, সেখান থেকে 2টা মন্ত্রণালয়, অর্থাৎ তিনি সড়ক মন্ত্রণালয় এইটুকু কইছে তো, যে মালিক চলে,
আমি প্রেস ক্লাবে চাঁদা দিই না। আমার কর্মচারীর বেতনের জন্য কি প্রেস ক্লাব ভাড়া দিয়ে চাঁদা দেই? আমি চাঁদা দিই তো। অফিসার্স ক্লাব চাঁদা দেয় না, উকিলরা চাঁদা দেয় না, আপনার ঢাকা ক্লাব চাঁদা দেয় তো, সবাই চাঁদা দেয়। তো চাঁদা দিলে গাড়ি চালায়, গাড়ির ফিটনেস নাই, গাড়ি আলাদা চাঁদা নেবে কেন? গাড়ির মালিক চাঁদা দিবে কেন? গাড়ির তো ইনকাম করে, চাঁদা দেবে কেন? এই কথা তার বলা মোটেও ঠিক হয় নাই। এবং তখন আমার ব্যক্তিগত, সে কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে যদিও তার এখন জামিনে আছে, মার্ডার কেসও তার বিরুদ্ধে আছে, তো ওই সড়ক পরিবহন আর দুইটা মন্ত্রণালয় ছুটে এই বাউল ভাইকে দিয়ে দিত, সমস্যা কি? জাহাঙ্গীর ভাইকে দিয়ে দিত, সমস্যা কি? আমার কথা তাই মেসেজটা যাইতো। এটা তো একটু নড়বড়ে হয়ে গেছে। আবার জামাত মন্ত্রিসভা তো এমনি বড় হয়েছে, বেশি বড় হলে আপনারা বলছেন বড় হয়ে গেছে। 49টা আছে, 50 হলে সমস্যা নাই। অ্যাডভাইজার আছে 10 জন। হ্যাঁ, ওই সব 49টা না, ওইটা 59 প্রধানমন্ত্রী সহ 60। 59-60। তো আচ্ছা, যদি লাগে দু একটা ডেক না, এর জন্য মানুষ কিন্তু এখন আপনার সমঝোতা করে চাঁদা খাওয়ার কথা তো করলে হবে না। আপনি ধরেন এই যে খলিলুর রহমান আজ পর্যন্ত পরিষ্কার না। বিএনপির মতো এত বড় দল নেতায় গজগিজ করে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। কেন দিল এটা তো জনগণের কাছে ক্লিয়ার না। সেও তো খুনের আসামি, আপনি জানেন তো বোধহয় যে সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হাবিবুর রহমানের ছিল, লতিফুর রহমানের পিএস ছিলেন। ওই সময়ে পরকীয়ার কারণে একজনের অফিসারের স্বামী তার স্ত্রীকে গুলি করে মারি ফেলে, তারপরে সে আত্মহত্যা করে। তাকে আনার দরকার ছিল। বিএনপিতে লোকের অভাব নেই। তো এগুলো তো বলতে হবে, একটা লোককে কেন বানাইলেন আজ পর্যন্ত ক্লিয়ার হতে পারলাম না। আমি একটু ডিসস্যাটিসফাইড যে বিএনপি এত লোক, এত এক্সপিরিয়েন্স লোক আছে, অনেকে মন্ত্রী ছিল, অনেকে এই যে ওনারা তরুণরা এসে ভুয়ে বাইরে তরুণরা আসছে, ওনারা তো লেগ ওয়ার্ক করতে পারে, দৌড়াইতে পারবে, লাফাইতে পারবে। ওনাদের যদি বলে দেয় এই কথাটা করো, এই কথাটাই করবে, কিন্তু পাকনারা করবে না। পাকনারা নিজেদের বুদ্ধি খাটাবে, এত দরকার নাই তো বুদ্ধি। তারেক রহমানের মাথায় অনেক বুদ্ধি আছে, 17 বছরের গণতন্ত্রের ট্রেনিং আছে, তার বাপ আইকন আছে, তার মা আইকন আছে, আর দরকার নেই বুদ্ধির। বুদ্ধি যথেষ্ট আছে, কিন্তু কথাটা শুনবে যে তিনি আপনার ক্যাবিনেটে থাকতে হবে। তো ক্যাবিনেটে তো আমি বললাম যে দুটো গড়বড় হয়ে গেল। তো এটা তো আপনার এত বড় মন্ত্রিসভায় 2-4টা তো একটু এদিক সেদিক হতে পারে, আর সব কথা তো সবসময় বলাও যায় না নিশ্চয়ই। আর কোন প্রেক্ষাপটে কোন কথা বলছে সেটাও একটা ব্যাপার আর কি। না, কোন কথা বলে বসার পরে আমার কথা হচ্ছে যে সে সবচেয়ে বড় মন্ত্রী, কিন্তু সে সাইজে সবচেয়ে ছোট, কিন্তু সবচেয়ে বড় 5টা মন্ত্রণালয়ের দায়িত্বে। তাকে হুশ করে কথা হইতে পারে না, কোন কথাটা কি যাবে। হয়তো মালিক, শ্রমিক এবং আপনার রাস্তা। আর আবার এনি সাহেব বলছে, পানি সম্পদ মন্ত্রী, হ্যাঁ, সে বলছে রাস্তাঘাটে কোনো চাঁদাবাজি হবে না। তাহলে কারটা ঠিক? ওনার তো দায়িত্ব না, উনি পানি মন্ত্রী, উনি কয়ে দিল, তার কাউন্টার দিয়ে দিল না। কিন্তু চাঁদাবাজি সমস্যা তো প্রত্যেক এমপিরই বলতে হবে, সবাইকে বলা আছে। আপনি নিজে আপনার উদাহরণ দিচ্ছেন। এটার কাউন্টারটা আসলো তো আপনার ওই আপনার কি এনিওয়ে তো সরকার একটা পার্ট। হ্যাঁ, অসুবিধা কি? না, শেখ রবিউল, তাহলে সে যেটা বলছে তার কাউন্টারটা আসলো এনির কাছ থেকে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে তিনি কথা বলতে পারেন না, মন্ত্রী কথা বলতে পারতে হবে। আমার কোনো কথা নাই, কারণ মন্ত্রীদের কথা বলতে হবে। আমার কথা মন্ত্রী সংসদ কথা না বললে কে বলবে? 71-এর স্বাধীনতা, 90-এর আন্দোলন, 24-এর অভ্যুত্থান, আমরা যারা প্রবীণ আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। সুতরাং আমরা যারা এখন এই 17 বছর পরে এই বিএনপি ক্ষমতায় আছে, কারো ভুল আমরা সহ্য করতে রাজি না। ভুল তো হবে, ভুল করা যাবে না, ভুল করলে সরে হ্যাঁ সেটা বলবেন, ভুল করার ভুল করলে সরে। এখন দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন আসতে হবে। থ্যাংক ইউ। জাহাঙ্গীর হোসেন, আপনি বলতে চাইছিলেন? না, আমি বলছি যে আমরা চেষ্টা করবো যাতে ভুল কম করা যায়, ভুল কম হয়। মানুষ মাত্রই ভুল হয় না, আমরা চেষ্টা করবো যাতে ভুল কম হয়। সো আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে বা দলের একজন নেতা হিসেবে কি ধরনের চ্যালেঞ্জ দেখেন সরকারের সামনের দিনগুলোতে? এবং মানুষের তো প্রত্যাশা অনেক, যে প্রত্যাশার কারণে মিস্টার আজিজ সহানুভূতিশীল হয়েও আসলে, এবং উনি নিজেই বলছেন যা সমালোচনা করলেন তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।
হ্যাঁ, ওটা রবিউল ভাই তো অনেক ইয়ে করে, টক শো করে, ওনাদের সাথে অনেক টক শো করেছে। তো যাই হোক, চ্যালেঞ্জ বলতে তো ধরেন চ্যালেঞ্জ তো অনেক রকমই আছে, থাকবে না যে তা না, যে অর্থনীতির একটা চ্যালেঞ্জ, বিরাট একটা চ্যালেঞ্জ, এবং কর্মসংস্থানের একটা বিরাট চ্যালেঞ্জ রয়ে গেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আজকের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে আমরা 6 মাসের মধ্যে এমন একটি কর্মযজ্ঞ করবো যাতে মানুষের কর্মসংস্থানের কিছু ব্যবস্থা হয়। এই ব্যবস্থাগুলো আমাদের করতে হবে এবং সবগুলো নির্ভরশীল অর্থনীতির উপরে। তো যার কারণে আমাদের এই চ্যালেঞ্জগুলো নিতে হবে, কারণ দীর্ঘ এই 17 বছরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। এখানে আপনি দেখেন, আমরা অনেকেই এখানে সার্টিফিকেট বিক্রি করেছি, এডুকেশনের অবস্থাটা কোথায় গিয়েছে? অনেকে সার্টিফিকেট পেয়েছে, কিন্তু সেই সার্টিফিকেট পেয়ে সে বড় হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু লেখাপড়া শিখে নাই, লেখাপড়া শিখে নেয়, পাশাপাশি একটা লেখাপড়ার সার্টিফিকেট পাওয়ার পরেও সে যে একটু কর্ম করা দরকার, সে কাজকর্মটা পায় না। এগুলো তো অনেক বড় চ্যালেঞ্জ অবশ্যই আছে। পাশাপাশি দেখেন, আমরা যাদের বিরুদ্ধে আজকে যারা সংসদে আছে বা যারা রাজপথে থাকে বা আছে, তারা কিন্তু বিভিন্ন রকম রিউমারে এবং তারা কিন্তু ফেক অনেক ঘটনাগুলো আগে আনার জন্য অনেক পারদর্শী। এই নির্বাচনের সময় আপনারা দেখেছেন এবং এর পূর্বে আপনারা দেখেছেন। তো সেই জায়গাগুলো আমাদের অনেক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে, আমাদের খুব সিরিয়াসলি এগুলো অ্যাড্রেস করে রাখতে হবে। তা না হলে তারা যেভাবে ফেক নিউজ দেওয়ার জন্য পারদর্শী, সেটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এবং তারা রিউমার, ফেক নিউজ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা থাকে, আমাদের প্রতিপক্ষ যারা আছে। তো যার কারণে সেই জায়গাগুলো আমাদের চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করতে হবে। এবং তারা ওই ভোট বাহিনী বলে, যেটা আমরা যখন একটা রিয়াকশান দিই এক জায়গায়, তার কোথা থেকে কীভাবে সেই জায়গাগুলো তারা ঢুকে আমাদের ফেসবুকে তারা ঢুকে তারা অনেক কিছু করে ফেলে বা করতে পারে, আমরা দেখেছি যেটা নির্বাচনের পূর্বে বা নির্বাচনের সময়। তো যার কারণে চ্যালেঞ্জের আর শেষ নাই। ভাই বললেন যে 18 কোটি মানুষ না 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের কে নিয়ে আজকে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য আমাদের অনেক চ্যালেঞ্জ নিতে হবে। এবং সেই জায়গাটা আমি আশা করি যে জনগণ যেহেতু আন্দোলন সংগ্রাম করে একটি সরকার এনেছে এবং নিজেদের ভোট দিয়ে একটি সরকার এনেছে, জনগণ আমাদেরকে সহযোগিতা করবে। জনগণ আমাদের যত বেশি সহযোগিতা করবে, আমাদের চ্যালেঞ্জটা মোকাবেলা করতে আমাদের জন্য তত ইজি হবে আমি মনে করি। এবং প্রতিটা জায়গায় আমি দেখেছি মানুষের এখনও হয়তো সময় বেশি যায়নি, কিন্তু এখনও মানুষের সেই মোটিভটা আছে যে না, আমরা সরকারকে সহযোগিতা করবো। আমি যাকে নির্বাচিত করেছি সেই নির্বাচিত প্রতিনিধিকে আমি সহযোগিতা করবো। আমরা যখন রাস্তায় যাই, আমরা যখন মাঠে যাই, তখন একটা কথাই বলে, বাবা আমরা আছি তোমাদের সাথে, তোমাদের কিন্তু সফল হতে হবে। এই যে কথাটা, এটা আমাদের অনেক বড় শক্তি যোগায়, এটা অনেক শক্তি যোগাবে। ধরেন আমরা যখন মার্কেট সার্ভে করতে যাই, যখন দেখি আমরা রমজান এসেছে, এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা ব্যাপার আছে, আমরা যখন বিভিন্ন জায়গায় একটু কথা বলি বা চাঁদাবাজির ব্যাপারটা যখন আমরা কথা বলি, তখন থেকে মানুষ খুব কনসিয়াসলি আমাদের সামনে আসে এবং কথা বলে। এই যে মানুষ কথা বলতে শুরু করেছে, মানুষ যে প্রতিবাদী হয়েছে, এই প্রতিবাদী মানুষগুলো আমাদের জন্য আগামীতে সম্পদ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। এবং তারা চেষ্টা করবে যে যাদেরকে তারা নির্বাচিত করেছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ যাদেরকে নির্বাচিত করেছে তারা ভালো কাজ করবে এবং সেই ভালো কাজের বিরুদ্ধে যারা তাদের অপবাদ দিবে বা তাদের বিরুদ্ধে তারা বিরুদ্ধাচারণ করবে, তাদেরকে টিকিয়ে রাখার জন্য আমাদের সাধারণ জনগণ মাঠে থাকবে এবং আমাদের পক্ষে কাজ করবে। সাধারণ এমনিতেই যে এরকম কোনো মেসেজ আপনারা পেয়েছেন যে সমালোচনা, ভিন্ন মত, এই যে মিস্টার আজিজ সমালোচনা করলেন, যে সামনে বসে সমালোচনা শোনা এবং সেটা সহ্য করা এবং নিজেদের কারেকশন করা? কারণ এটা তো স্বাভাবিক, বাংলাদেশের ইতিহাসে তো আমরা অনেক সময় দেখেছি যে সমালোচকদের শত্রু ভাবা হয় এবং ভেবে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়। আমার মনে হয় পজিটিভ সমালোচনা সবারই নেওয়া উচিত। পজিটিভ নেগেটিভ সেটা তো আপনার কাছে, যিনি সমালোচনা করছেন তিনি হয়তো মনে করছেন তারটি পজিটিভ। হ্যাঁ, সবারই করা উচিত। ধরেন আমি যদি একটা খারাপ কাজ করি আর সেটা যদি আমার প্রতিপক্ষ থেকে একটা আসে, একটা তো ধরেন প্রতিপক্ষ রাজনৈতিক দল, আরেকটা হচ্ছে সিভিল সোসাইটি, মিডিয়া, এটা হলো আরেকটা। হ্যাঁ, এটা আমার মনে হয় আমাদের সেই নেওয়ার জায়গাটা আমরা এসেছি, আমাদের সবাইকে নিতে হবে। আমি যেটা করব সবাই যে পজিটিভ হবে তা কিন্তু না, সবাই যে দেশের জন্য কল্যাণকর হবে তা কিন্তু না। কিন্তু আমি যদি কোন জায়গায় কোনো সমস্যায় পড়ি বা সমস্যার কথাটা করি, এটা যদি আমি সিভিল সোসাইটি বা একজন সিনিয়র সিটিজেনের কাছ থেকে আমি সেটা যদি পরামর্শ পাই, বা উনি যদি আমার কোনো বক্তব্যের প্রতিবাদ করে বা আমার বক্তব্য সমালোচনা করে, আমার মনে হয় সেটা আমার শিক্ষা নেওয়া উচিত এবং সেখান থেকে আমাকে শুধরানো উচিত। আমার শুধরানোর সে সুযোগটা আসবে। আমি যদি আপনার কথা না শুনি, তাহলে সে শুধরানোর জায়গাটা আমি পাবো না। আমার সেই জায়গাটা, সেই অ্যাক্সেসটা প্রতিটা মানুষকে দেওয়া উচিত। যদি আমরা দিই তাহলে আমরা ভালো করব এবং আমার মনে হয় সেটা আমরা করব। আর ভাই বারবার যে একটা কথা বলেছে যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি 17 বছর যে লন্ডনে থেকেছেন, সেই কালচারে তিনি এই 17 বছর বড় হয়েছেন এবং তিনি সেটাতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, নিজে অভ্যস্ত হয়েছেন, আমাদেরকে অভ্যস্ত করেছেন এবং করবেন। কারণ গণতন্ত্রের সবচেয়ে
সুন্দর একটা দিক হলো সহনশীলতা। আমরা যদি সেই সহনশীল জায়গায় থাকি আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু করতে পারবো, এবং মানুষের জন্য কল্যাণকর যে কাজগুলো আপনার আমার সকলের পরামর্শ নিয়ে সেই কাজগুলো আমাদের করতে হবে। এই যে আমাদের বিরুদ্ধচারণ করা, এটাও সেই পরামর্শের একটা কাজ। কারণ আপনি যদি আমাকে একটা পজিটিভ সমালোচনা করেন বা নেগেটিভ সমালোচনা করেন, সেইখান থেকে যদি আমি শেখার চেষ্টা করি সেটা জনগণের জন্য পজিটিভ হবে, এটাই আমি মনে করি। না, এখন ধরেন 54 বছর দেশ স্বাধীন আছে, মানুষ কিন্তু যত যাই বলেন ইনডাইরেক্ট চাঁদাবাজও আছে, ডাইরেক্ট চাঁদাবাজও আছে। মানুষ কিন্তু মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এটাকে তো ফিরিয়ে নিতে হবে। আমরা তো ছোটোবেলায় দুর্নীতিবাজ দেখলে মন থেকে ঘৃণা হতো, এখন হয় না, এখন তো হয় না। কারণ উনি প্রার্থী হয়েছিল, জিজ্ঞেস করে দেখেন, যে লোকটা একদমই সাধারণ, যে নারীটি, সেও মনে করে ওনার কাছে টাকা নেওয়ার তার অধিকার আছে, এটাও যে ইনডাইরেক্টলি চাঁদাবাজ এটা সে বোঝে না। অর্থাৎ মানুষের মনোজগৎ এমন পরিবর্তন করে ফেলছে। কিন্তু আমি দুটো কে করলো পরিবর্তন? রাজনীতিবিদরা করেছে। রাজনীতির দেশের আর গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন নাই, এই জন্যই অবস্থা তৈরি হয়েছে। আর দেশ আস্তে 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 দেখেন অনেক সূচকে এগোচ্ছে, রাজনৈতিক সূচকে পিছাচ্ছে। আপনি দেখেন মাত্র 18 মাস থেকে দেশটাকে কি করে দিয়ে গেল ইউনূস সরকার। এখন তো শোনা যাচ্ছে সবাই নাকি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছে। তো এদের ব্যাপারেও তো ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে তো বলবে যে ইউনূস সরকারের সাথে কইরা পাতানো কইরা নির্বাচন করে সরকার এসছে। দুর্নীতি করলে দুর্নীতির স্থান নাই। আপনি দেখেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু অ্যাসিড থ্রোয়িং মহামারী আকার ধারণ করছিল, আইন করছে, এখন আর নাই। আপনি দেখেন অপারেশন ক্লিন হার্ট, উনি সরকারে থাকার সময় সন্ত্রাস দেশে এসও বেড়ে গেছিল, তখন সরকারের ছেলেমেয়েরা কিন্তু একটু মাস্তানি সরকারি দলের যেমন যুব দল, ছাত্র দলের ছেলেরাই বেশি মারা গেছে। কিন্তু অপারেশন ক্লিন হার্ট করছে, তখন কিন্তু অনেক সন্ত্রাস কমে গেছে। সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে যতই বলেন চাঁদাবাজ, সন্ত্রাস এবং আপনার দুর্নীতির বিরুদ্ধে আইন হওয়া উচিত। অনেক দেশে আইন আছে, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেখেন দুর্নীতি করতে ভয় পাবে। এখন তো বলে টাকা কোনো মতে পাচার করে দিলে পাচার হয়ে যাচ্ছে, হ্যাঁ, পাচার করে দিলে তো আমি নিরাপদ হয়ে গেলাম। সুতরাং আইন করা হোক, যে দুর্নীতি ধরা পড়বে তার ক্যাপিটাল পানিশমেন্ট এখানে থাকতে হবে, অথবা স্ল্যাব করে দিতে পারে, এত টাকা চুরি করলে এত টাকা চুরি করলে এত করুক, কিন্তু আইন থাকতে হবে। এখন আইন ছাড়া চলতেছে না, মানুষকে ফোর্সিবলি না বুঝাইলে হচ্ছে না। এমনি আপনার তারেক রহমান সবাইকে ওনাদেরকে অ্যাডভাইস করে দেশ ঠিক করতে পারবে না। এই দেশের মানুষের অবস্থা এখন, আমি এক কথায় শুধু বলবো যে আমাদের এই দেশে এইবারে, আমি আগেও বলেছি, এই বছরেরই শেষে 3.5% জিডিপি গ্রোথ হবে। এই সরকার এই অবস্থায় নিয়ে আসছে। অর্থাৎ ওনারা তো এখনও দুর্ভিক্ষ ফেস করে নেই, দেশে তো দুর্ভিক্ষ হবে। এখন তো বাজার একটু বাড়ছে দেখলে হবে না, একটু চাঁদাবাজি অল্প হইতেছে তাতে হবে না। তো কালকেও মারা গেছে একজন, চাঁদাবাজি মেরে ফেলেছে। তো এই জন্যে দেশটার অর্থনীতি তছনছ হয়ে গেছে। এবং মাস মিডিয়া, উনি বললেন না সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার 70% ফেক নিউজ থাকে। মানুষ তো এর দ্বারা মানুষ হয়তো ইনফ্লুয়েন্স হয় না তা না। মানুষ তো শিক্ষিতের হার এখনো অশিক্ষিতের হার আছে 30%, একদমই শিক্ষা দেন না। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র চলে গেছে। ওনাদের ওই ফ্যামিলি কার্ড দিয়ে কজনটা বাঁচাবে? মানুষ তো অর্ধেক গরিব হয়ে গেছে, আমরাও তো গরিব হয়ে গেছি, আমাদের তো ফ্যামিলি কার্ড লাগে। এত দিয়ে ফ্যামিলি কার্ড তো সবাইকে দেবে, ফ্যামিলি কার্ড তো সবাইকে দেবে না, মোটামুটি না, বলা হচ্ছে যে মেয়েদের, যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে দিবে, স্বাবলম্বীদেরকে দিবে না। হ্যাঁ, স্বাবলম্বী দিবে না। এখন আমিও তো ধরে দুর্বল, তাহলে এই সবাইকে তো বেকার ভাতা দিয়ে, হ্যাঁ, ওই যেমন ব্রিটেনে শুনলাম, আমার ছেলের ফ্যামিলি থাকে, তো ওখানে যারা আয় করে বেশি তাদের ট্যাক্স অপরিসীম সব জায়গায়, এবং সেইটা দিয়ে কিন্তু বেকার ভাতা ঠিকই আছে, প্রত্যেককে দিচ্ছে। বেকার ভাতা দিলে আমাদের দেশে বিএনপি, বাংলাদেশে তো ট্যাক্স যারা দেয় শুধু তারাই দেয়, ফ্যামিলি কার্ড দিবে, অমুক দিবে, অন্যরা খেপে গেছে, এত টাকা দিবে করতে। আরে ভাই, ট্যাক্স ছাড়া ট্যাক্স দেয়, গরিবের পয়সা দিবে ওখান থেকে। ট্যাক্স কি এমপিদের ঘরের থেকে নিয়ে দেবে নাকি? ট্যাক্স মানুষকে ফ্যামিলি কার্ড কি এমপিদের বাসার থেকে বাড়ি ঘর বেঁচে দিবে নাকি? আর দিলেই কি 18-20 কোটি লোকের বাঁচাই দিবে নাকি? এখন ব্যাপারটা হলো যার আয় বেশি তাকে ট্যাক্স বেশি দিতে হবে এবং ট্যাক্স আদায় করতে হবে।
ট্যাক্স আদায় করতে হবে। অর্থাৎ সব জায়গায় সুশাসনটা দরকার, এই জন্য আইন করা দরকার। আমার ধারণা ট্যাক্সের কঠোর আইন নেটও বাড়ানো দরকার, ট্যাক্স নেট। হ্যাঁ, ট্যাক্স নেট বাড়ানো দরকার। বাংলাদেশে যারা ট্যাক্স দেয় শুধু তারাই দেয়, আর বাকি না, শেখ হাসিনা তো অনেক অলিগার তৈরি করে গেছে না, দেখেন না? এই সরকারের আমলেও নিরাপদে ছিল, এই কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকারে সব সমানে টাকা, যে এত মানুষের এত টাকা থাকে, আমার তো খালি শুনি আরে সাধারণ লোকের 10 কোটি 20 কোটি। আমি একটু আপনার কাছে শুনতে চাই, উনি বলছেন যে অনেক দিকেই বাংলাদেশ উন্নত হচ্ছে, রাজনীতিতে উন্নতিটা হচ্ছে না, রাজনৈতিক সংস্কৃতিতে উন্নতিটা হচ্ছে না। এটা কি করবেন? এবং আপনাদের তো এখন বড় একটা চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জও। একদিকে জামাত, এবং জামাতের তো পার্লামেন্টে তারা এনসিপি সহ যে পরিমাণ সিট নিয়ে এসছে, তাদের মাঠের পারদর্শিতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের আকার ইঙ্গিতে নাম আপনার উচ্চারণ না করলেও সেখানে তাদের পারদর্শিতা আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে কতদিন বাইরে রাখা যাবে সেটাও একটা বড় ইস্যু। তো সব মিলিয়ে এই চ্যালেঞ্জ এবং আমাদের পলিটিক্যাল কালচার একটা বড় পরিবর্তন আনা দরকার, এবং সেটা আসলে কাউকে না কাউকে শুরু করতে হবে। এবং সেটা যেহেতু আপনাদের সামনে সুযোগ এসছে আরও একবার, এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে যে আমাদের রাজনৈতিক শিষ্টাচার যে পরিবর্তন, এটা আমাদের করা অতীব জরুরি। আপনি দেখেন, আমি 22শে জানুয়ারি থেকে নির্বাচন শুরু করেছি। শুরু করার পরে আমি আমার জায়গাটা আমি চেষ্টা করেছি, এবং ভালো কিছু করবার কিন্তু একটা ঝুঁকিও আছে, যেখানে এই ঝুঁকিটা মাথায় নিয়ে আসলে কাজটা করতে হবে। সেটা করবার জন্য কতখানি? হ্যাঁ, সেটা বলছি যে দেখেন, আমি কিন্তু প্রথম থেকেই চেষ্টা করেছি যে সবাইকে নিয়ে একসঙ্গে, ঢাকা 18 আসন একটা বড় ভৌগোলিক জায়গা, অনেক বড়, ভোট অনেক বেশি, 6.5 লাখ ভোট, তো একটা বড় এরিয়া, 8টা থানা প্রায়। তো সেখানে আমি যখনই কোনো প্রোগ্রাম করেছি, আমি যখন ওদেরকে আমি দেখেছি বা অন্যান্য বিরোধী প্রার্থীদেরকে আমি দেখেছি, আমি চেষ্টা করেছি ওদেরকে রিস্ক করার জন্য, ওদেরকে ধরা মানে ওদের সাথে কথা বলার জন্য। আমি একদিন ম্যাডামের জন্য একটা প্রোগ্রাম করতেছি, এর ভিতরে এনসিপির যে প্রার্থী উনি যেতেছিলেন ওখান দিয়ে হেঁটে, তখন আমি তাকে ডাক দিয়ে আমার স্টেজে নিয়ে আসলাম। আমি বললাম, তুমি বক্তব্য দাও। আমি একদম স্টেডিয়ামে বললাম, তুমি আসছো, তুমি বক্তব্য দিয়ে যাও। সে বক্তব্য দিল, ম্যাডামের জন্য দোয়া চাইলো। তাই এইভাবে করে আমি কিন্তু পুরো সময়টা কাটিয়েছি। কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আমি বলবো যে তারা চেষ্টা করেছিল যে কোনো রকম অঘটন ঘটানোর জন্য বা কিছু দুষ্টামি করার জন্য, কিন্তু সেটা আমার ব্যক্তিগতভাবে সদিচ্ছার কারণে আমি মনে করি, এবং প্রশাসনের সাথে আপনার কথা বললে বুঝতে পারবেন, আমি অনেক সচেতনতার সাথে সেগুলো আমি হ্যান্ডেল করেছি। হ্যাঁ, ওরা আমাকে সহযোগিতা করেছে। আমি যে প্রার্থীকে ডেকেছি, সেই প্রার্থী আমার সাথে কথা বলেছে, একসঙ্গে এসেছে, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। এবং আমি যখন জিতে গেলাম, যখন নির্বাচনের পরেও আমি তাদেরকে ডেকেছিলাম, তারা এনসিপি নেতা ওর বাবা সহ আসছে আমার বাসায়, অন্যান্য যারা নির্বাচন করেছে 10 জন, আমরা 10 জন ছিলাম, 8 জনই কিন্তু আমার বাসায় এসেছে। আমি তাদেরকে সাথে সাথে ফোন করেছি, আমি জিতার পরপরই আমি তাদেরকে ফোন করেছি, আমি তাদেরকে দাওয়াত করেছি, চা খাওয়ার দাওয়াত দিয়েছি, তারা এসেছে। আমার মনে হয় আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। তো দীর্ঘদিনের যে জায়গাটা সমন্বয়হীনতা, দীর্ঘদিনের এই গ্যাপটা পূরণ করতে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমরা যে রাজনীতিটা শুরু করেছি বা আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনীতিটা শুরু করেছে, যদি তারা ইন্টেনশনালি নিজেদেরকে দূরে সরিয়ে না রাখে, আমরা চেষ্টা করব ওদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সাথে রেখে। ঠিক আছে, 5 বছর পরে কে আসলো কে গেলো সেটা পরে দেখা যাবে। আমরা যদি ডেভেলপমেন্ট ওয়ার্কটা যদি আমরা একসঙ্গে করতে পারি, লোকাল প্রোগ্রামগুলো যদি আমরা একসঙ্গে করতে পারি, লোকাল ওনাদের যে চাহিদা আছে সেই চাহিদা তো যদি জনগণের জন্য হয়, আমরা সেটা যদি একসঙ্গে অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আমার মনে হয় জায়গাটা আমরা এগিয়ে যেতে পারবো। তো সেটা আমরা শুরু করি, তারপর দেখা যাক কতটুকু কী করা যায়। হ্যাঁ, কোনো ভালো কাজ করতে গেলে তার প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু একটা গ্রুপকে একটু বেশি সহ্য করতে হবে। আর আমি মনে করি যেহেতু আমরা গভর্নমেন্টে আছি আর আমাদের দলও বড়, আমি সেটা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমি আমার ঢাকা 18 আসন করতে বলি সর্বোচ্চ সহযোগিতা করো, এবং আমি বাহ্যিক দৃষ্টিতে আমি দেখছি যে সকলেই সেই সহনশীলতাটাকে বেছে নিচ্ছে। কাজে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা পারবো আর কি। দেখেন, খুব ছোট্ট করে শেষ করতে হবে। 31 দফা দিয়েছিল, সেখানে উচ্চকক্ষ ছিল। উচ্চকক্ষ এটা বিএনপি চেয়েছিল সংসদের আসনের অনুপাতে, আর যেটা জুলাই সনদে উপস্থাপন করা হয়েছিল ভোটের অনুপাতে। তো যাই হোক, বিএনপি তো আর সেটা নাই, ইশতেহারে উল্লেখ করেছে তারা সংসদের অনুপাতে করবে। আমি মনে করি এইটাই ঠিক, এইটাই ঠিক, কারণ এখানে নোট অফ ডিসেন্ট এটা দেওয়া আছে। সুতরাং ওনারা তো ইশতেহারে এটা দিয়েছেন, বিএনপি দিয়েছে, এবং সালাউদ্দিন সাহেব ওইটাই ঠিক করেছে, এবং এটা আইনসম্মত আমি মনে করি। সেখানে আপনারা এটাও খেয়াল রাখতে হবে, ধরেন সংসদ 2টা এখন, যদি উচ্চকক্ষ করে আবার সংসদ তো আছেই, উচ্চকক্ষ কিন্তু 2-1টা তাফালিং পার্টি যাবে। আর জানেন তো, দুনিয়া সূর্য আইনে সংসদের ভিতরে ঢুকাই দিবে, ওইটা মাথায় রাখতে হবে। সুতরাং ওই হিসাব করে খালি ভদ্র দেখলেও হবে না, আবার ওই সূর্য সংসদের ভিতরে ঢুকাই দিলে সূর্য তাড়ানোর লোকও লাগবে,
এত এগুলো বুঝে আপনারা উচ্চকক্ষে প্রতিনিধি এভাবে ঠিক করেন। যারা ভাইব্রেন্ট আছে এইরকম লোক দিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে এখন দেশের যে সামগ্রিক অবস্থা, আসলে এত ডিটেল আলোচনা করারও সময় নাই। অবস্থা কিন্তু আসলে খুবই ভয়াবহ, খুবই খারাপ। এবং বিএনপির যে এমপি বানানো হয়েছে, এদেরকে নিছক একদম সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। তাদের সাঁতার কাটার যোগ্যতা এটা নেই। সত্যি কথা। সুতরাং আপনার সময় পাবেন, কিন্তু চলার পথে আপনার ইচ্ছাটা যেন মানুষ বোঝে। থ্যাংক ইউ। ইচ্ছাটা যেন মানুষ বোঝে যে আপনি একটা সুশাসন চান, আইনের শাসন চান, দুর্নীতিমুক্ত সমাজ চান। এটা যদি বোঝে, আপনাদেরকে জনগণ সময় দিবে। আপনি যোগ করবেন কিছু 30 সেকেন্ডসে? না, এটাই আর কি, যে আপনার ভাই যে কথাটা বলছে এটা একটা যথার্থ কথা বলছে, যে আমাদেরকে সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে। এটা ঠিক, এই সমুদ্রতে ফেলে দিয়েছে, কিন্তু এই গত অনাচার, অবিচার এবং ফেসিবাদীরা যে কাজগুলো করে গেছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনি যে কথাটা বলেন এটি আসলে বাস্তব। জনগণ যদি মনে করে যে না, এই ছেলেটাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, ছেলেটা চেষ্টা করে যাচ্ছে, ওই আশ্বস্ত জায়গাটা, বিশ্বস্ত জায়গাটা যে আমরা থাকতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা না, আমরা সফলতার সাথে আমরা সময় কাটাতে পারবো। তবে আমি বলতেছি, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ঢাকা 18 আসনের এমপি হিসাবে আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব। আপনারা দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন এবং যৌক্তিক সমালোচনা করবেন। ইনশাল্লাহ সফলতা কোনো বিকল্প নাই। এবং তারেক রহমান সাহেব যে একটা মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ সেটা পারবেন উনি সফল। অনেক ধন্যবাদ মিস্টার এম এ আজিজ এবং মিস্টার এস এম জাহাঙ্গীর হোসেন। দর্শক, মানবিক রাষ্ট্র আমরা চাই এবং সবার রাষ্ট্র। প্রধানমন্ত্রীর ভাষায় যারা তাকে ভোট দিয়েছেন, যারা দেননি এবং যারা ভোট দিতে যাননি, সবার জন্য রাষ্ট্রটা, এবং এটাই যদি মাথায় থাকে তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন হবে। তবে বিষয়গুলো যেন কথায় না থাকে, মানুষ অবশ্যই সহযোগিতা করবে। তবে একই সঙ্গে যারা ক্ষমতায় আছেন, সংসদ সদস্য বা মন্ত্রীবর্গ, তাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের মানুষের সহজাতভাবে তাদের ধৈর্য খুব কম। কাজে এটা মাথায় রাখতে হবে এবং ধৈর্যটাকে একটু দীর্ঘায়িত করা সম্ভব হবে যদি প্রতিনিয়ত মানুষ দেখে যে সরকার আসলে কিছু না কিছু ডেলিভার করছে, ইতিবাচক কিছু না কিছু তাদের সামনে হাজির করছে। ততক্ষণ পর্যন্ত মানুষ অত ধৈর্য করবে। কিন্তু অন্যদিকে মানুষকে নানা কথায়, আচরণে যদি ইরিটেট করা হয়, তাহলে মানুষের ধৈর্যের বাঁধ ভাঙতেও কিন্তু সময় লাগবে না। তবে আমরা আশা করি যেভাবে তারা সূচনা করেছেন সেখানে অনেক ইতিবাচক দিক আছে এবং এই ধারাটা তারা অব্যাহত রাখবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।